আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি করবে না অন্তর্বর্তী সরকার, ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে প্রধান উপদেষ্টা। রাজধানী উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার। হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, ট্রাইব্যুনালে ভাবলেশহীন হেভিওয়েট আওয়ামী মন্ত্রীরা। প্রধান উপদেষ্টা নির্বাচনের রূপরেখা না দেয়ায় আশাহত বিএনপি, গ্রহণযোগ্য সংস্কারের তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব রাজনৈতিক দলে অংশগ্রহণে নির্বাচন চেয়েছে বিএনপি। প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামত উপেক্ষা করবে না বলেন তিনি। তবে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ চেষ্টা করবে বলেও আবারও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। আগামী নির্বাচন কখন কিভাবে হবে, কোন কোন দল অংশ নেবে, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকবে কিনা, রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ যখন রাজনীতির এ সমীকরণ মেলাচ্ছেন, এমন সময় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার প্রচার করেছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা দ্য হিন্দুর এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? সে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। সাক্ষাৎকারে খেলাপি ঋণসহ নানা সমস্যায় জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নেয়া নানা উদ্যোগ ও সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেয়া বিবৃতির কথা তুলে ধরে দ্য হিন্দুর সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে আন্তর্জাতিক সহায়তায় আত্মবিশ্বাসী কিনা জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত ট্রাম্প সঠিকভাবে অবগত নন। এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন ট্রাম্প অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদে ইসলামপন্থী এজেন্ডা এগিয়ে নেওয়ার মতো কেউ আছে কিনা তার উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের প্রতিটি সদস্য হয় মানবাধিকার কর্মী যারা নিজেরা ভুক্তভোগী হয়েছেন, অথবা পরিবেশ অধিকার কর্মী, অথবা নারী অধিকার বা অন্য অধিকার কর্মী, সুতরাং তারা সবাই অধিকার কর্মী। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ইন্টারপোলের দ্বারস্থ না হয়ে ভারতকে সরাসরি এ অনুরোধ কেন করল না? দ্য হিন্দুর এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান, তাকে ফেরাতে সব আইনি পথ অবলম্বন করবে সরকার। কিন্তু ভারত সরকার যদি শেখ হাসিনাকে সেখানে রাখতে কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম, তাই এই সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যকার সব কিছু মীমাংসা করা যাবে না। তবে আমাদের পরে যে সরকারই আসুক না কেন, তারা এটা ক্ষমা করবে না। এ সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার দিবাগত রাতে রাজধানী উত্তরা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করেন।
ঢাকা মহানগর পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। সোমবার দিবাগত রাতে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কয়েকটি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা 2 আসনের সাবেক সংসদ সদস্য কামরুল ইসলামকে আসামি করা হয়েছে। আল জাজিরাকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রধান উপদেষ্টা কোনো কথা বলেননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, 7 কলেজের সংকট সমাধানে সরকার কাজ করছে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ারও আহ্বান জানান তিনি। শিউলি শবনমের প্রতিবেদন। আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হওয়া নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে কোনো কোনো গণমাধ্যম ভিন্নভাবে উপস্থাপন করেছে। দেখছি যে অনেক ক্ষেত্রে ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছেন যে 4 বছরের কম, তারপরের কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন না, পুরোটা ক্লিয়ার করা হচ্ছে। এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয়নি। নতুন গঠিত হওয়া বিভিন্ন কমিশন, দ্রব্যমূল্য সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন প্রেস সচিব। কমিশন যেগুলো গঠন করা হয়েছে এগুলো কিন্তু দিস আর ইন্ডিপেন্ডেন্ট কমিশন। কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া না হলেও খুব শিগগিরই নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব হয়তো এটা পূর্ণাঙ্গভাবে অ্যানাউন্স করে দেওয়া হবে আর কি। এখনো পর্যন্ত কোনো টাইম ফ্রেম নেই, বাট যত তাড়াতাড়ি সম্ভব। তিতুমির কলেজের আন্দোলনের বিষয়ে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দেন তারা। 7 কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা মামলার তদন্ত আগামী 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই বিষয়ে শুনানি হয়। এদিন সাবেক 10 মন্ত্রীসহ 14 জনকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী সরকারের সাবেক মন্ত্রীসহ 13 জনকে। এ কারণে সকালেই পুরো ট্রাইব্যুনাল ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা। জুলাই আগস্টের গণহত্যার প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। এরপরই আনা হয় সাবেক মন্ত্রী দীপু মনিকে। এরপর একে একে নামানো হয় সাবেক মন্ত্রী ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, রাশেদ খান মেনন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, তৌফিক ইলাহি চৌধুরী ও জুনায়েদ আহমেদ পলককে। এরপর তাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। শুনানির শুরুতেই ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায়। সে সময় চিফ প্রসিকিউটর বলেন, যথাযথ প্রক্রিয়ায় তাকে ফেরানোর চেষ্টা চলছে, ইন্টারপোলের কাজও চলমান। পরে ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, শেখ হাসিনা ছিলেন জুলাই আগস্ট গণহত্যার কেন্দ্রবিন্দু। এই 13 জন সহ বাকিরা ছিলেন সহযোগী। পরে ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার, এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে উপস্থিত করা হয়েছিল তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে এই অপরাধগুলো সংগঠন করেছেন।
এদিন আসামি পক্ষের সবাই আইনজীবী নিয়োগ করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন, সুশৃঙ্খলভাবে তাদেরও দেখা করার সুযোগ দিয়েছেন। মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। অন্য মামলায় গ্রেফতার থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করতে গত এক যুগে যারা আত্মাহুতি দিয়েছেন, ক্ষমতায় গেলে তাদের নামে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নামকরণ করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, আন্দোলনের বাইরেও যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। মাহিলা ইসলামী রিপোর্ট। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবারের এই আয়োজন। গণঅভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার কাজ বাস্তবায়নে 4 বছর সময় লাগার পেছনে ভিন্ন কোনো মাস্টার প্ল্যান থাকতে পারে। 4 বছর লাগবে সংস্কার করতে। এই যে প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে একটি মানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও বোধহয় কোনো সমস্যা হচ্ছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহতদের সহায়তা করে ঘোষণা দেন আন্দোলনের শহীদদের স্মরণে তাদের স্ব এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণের। স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। তারেক রহমান বলেন, আন্দোলনের বাইরেও সামাজিকভাবে যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকেও সহযোগিতা করা হবে। সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে, সমগ্র বাংলাদেশে সে যে পরিবারই সদস্য হোক, সচ্ছল হোক, অসচ্ছল হোক, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে শোরুম উদ্বোধন আর নিত্য নতুন ব্যবসায় বিনিয়োগ ছিল সাকিবের নেশা, 4 কোটি টাকা খেলাপি ঋণে আইনি নোটিশ। আবার আমন্ত্রণ 21 সংবাদে। ওমান সালতানাতে 54তম বর্ষ পালন করেছে ঢাকার ওমান দূতাবাস। এতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির আশাবাদ ব্যক্ত করেন দেশটির রাষ্ট্রদূত আব্দুল গফফার আল করিম আল বুলুসি। রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম সহ ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সোমাইয়া খানের সহায়তায় আশরাফ শুভ রিপোর্ট। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ওমান সালতানাতের 54তম বার্ষিকী উদযাপন ঢাকার ওমান দূতাবাসের। বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম সহ গণমাধ্যম ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল করিম আল বুলুসি বলেন, 2 দেশের নিরাপত্তা, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন অব্যাহত থাকার আশাবাদ প্রকাশ করেন। Oman and Bangladesh enjoy firm political, economic and cultural common bonds. We are 2 nations who strive to live in peace with their neighbors. We highly value harmony and tolerance internally, and we both seek to generate economic growth to ensure the well-being of our people. অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। ওমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। While proceeding with my remark,
I feel deeply urged to recall the brave students and citizens who sacrificed their valuable life in the last July-August mass uprising in our pursuit of a democratic, inclusive, just and equitable society. এর আগে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানায় ওমান দূতাবাস। আশরাফ শুভ, 21 টেলিভিশন, ঢাকা। এস আলমের কাছ থেকে জব্দ করা ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে দেওয়া হবে। এক্ষেত্রে 10,000 কোটি টাকার শেয়ার বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্যাংকটি চেয়ারম্যান ওবায়দুল উল্লাহ আল মাসুদ। পাশাপাশি নতুন আরও 10,000 কোটি টাকার শেয়ার ইস্যু করার উদ্যোগের কথাও জানান তিনি। আমানত ও ঋণের মধ্যকার 20,000 কোটি টাকার ব্যবধান ঘোচাতেই এমন উদ্যোগ নিচ্ছে ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, বিদেশি বিনিয়োগকারীরা যুক্ত হলে ইসলামী ব্যাংকের অবস্থার আরও উন্নতি হবে, বাড়বে মানুষের আস্থাও। তৌহিদুর রহমানের রিপোর্ট। ইসলামী ব্যাংক দখলের পর ব্যাংকটির 80% বেশি শেয়ার কবজায় নেয় বিতর্কিত ব্যবসায়ী সাইফুল ইসলাম মাসুদ ওরফে এস আলম। পাশাপাশি ঋণের নামে বিপুল অর্থ হাতিয়ে নেয় এস আলম। হাতে থাকা শেয়ার যাতে এস আলম বিক্রি করতে না পারে সেজন্য এস আলমের সব শেয়ার জব্দ করে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে এসব শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, এস আলমের জব্দ 10,000 কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে। এছাড়া নতুন ইস্যু করা হবে আরও 10,000 কোটি টাকার শেয়ার। আমানত এবং ঋণের মধ্যকার 20,000 কোটি টাকার ঘাটতি পূরণে এমন উদ্যোগ বলে জানান তিনি। শেয়ারের ক্রেতা হিসেবে বিদেশি বিনিয়োগকারীরা প্রাধান্য পাবে বলে জানান ইসলামী ব্যাংক চেয়ারম্যান। একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় 20,000 কোটি টাকার মতো। এই 20,000 কোটির মধ্যে এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এইটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। আপনারা জানেন মার্কেট রেট এখন 60 টাকা আছে, 696। এখান থেকে প্রায় 10,000 কোটি আসবে। 20,000 কোটি যে বাকি 10,000 থাকলো, আমরা চেষ্টা করব সেন্ট্রাল ব্যাংক বিএসসিসির পারমিশন নিয়ে শেয়ার ইস্যু করতে। ইসলামী ব্যাংকের 17 শাখায় 45টি অ্যাকাউন্টের মাধ্যমে নামে বেনামে এস আলম গ্রুপ অন্তত 80,000 কোটি টাকা ঋণ নিয়েছে বলে জানান তিনি। আমরা হিসাবগুলি করে দেখেছি, আমাদের 17টা ব্রাঞ্চে প্রায় 45টা অ্যাকাউন্টে এই টাকাগুলি এসেছে। এটা ওই অ্যারাউন্ড 80,000-এ আসছে। এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, বিদেশি বিনিয়োগকারীরা ইসলামী ব্যাংকে যুক্ত হলে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়বে। যদি আসে এটা একটা ক্রেডিবিলিটি দেয়, বার উঁচার নিয়ে। এখন যারা দাওয়াতপত্র গ্রহণ করবে তাদের মধ্যে আবার যাচাই বাছাই করেই আমরা বিনিয়োগ করব। অভিহিত মূল্য অনুযায়ী এস আলমের হাতে থাকা ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য প্রায় 1,600 কোটি টাকা। তবে বর্তমান বাজার মূল্যে যা প্রায় 10,000 কোটি টাকা। ভাঙতে সহজ, গড়তে পারা যায় না। আমরা সেই ভাঙতে দিতে চাইব না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যায় উস্কানি দেয়া এবং পতিত সরকারের দোসর হিসাবে কাজ করার দায়ে 37 জন সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ স্থগিত করা হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ বিষয়টি জানানো হয়। গেল 27 অক্টোবর প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্যপদ স্থগিত হওয়াদের মধ্যে আছেন ইকবাল সুবহান চৌধুরী, নাইমুল ইসলাম খান, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, নুরুল আমিন প্রভাস, জায়দুল আহসান পিন্টু, মোহাম্মদ মঞ্জুল ইসলাম, প্রণব সাহা, নাইম নিজাম সহ আরও অনেকে। এবার খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আর বিতর্ক যেন সমার্থক। মাঠ আর মাঠের বাইরে ছিলেন আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দু। দেশে এবং দেশের বাইরে নামি দামি শোরুম উদ্বোধন, নিত্য নতুন ব্যবসায় বিনিয়োগ ছিল তার এক ধরনের নেশা। একই সঙ্গে উঠে এসেছে সাকিবের 4 কোটি টাকার বেশি ঋণ খেলাপি হওয়ার বিষয়টিও। বিস্তারিত মুমসাদ দিন উরির রিপোর্টে।
ব্যাটে বলে সাকিব আল হাসান যেমন সেরাদের সেরা, তেমনি কর্পোরেট জগতেও তার ছিল অবাধ বিচরণ। সিরিজের মাঝপথে বা অনুশীলন বাদ দিয়েও বিজ্ঞাপনের শুটিংয়ে যাওয়াকে একরকম নিয়মই বানিয়ে ফেলেছিলেন তিনি, যার জন্য সমালোচিত হয়েছেন বহুবার। মজা হবে আর খাবার জমবে রুচি সসে। ধানমন্ডিতে সাকিব 75 রেস্টুরেন্টের মাধ্যমে ব্যবসা জগতে নাম লেখান এই ক্রিকেটার। এরপর বিস্তৃত করতে থাকেন ব্যবসার কলেবর। রেস্টুরেন্ট, শেয়ার বাজার, বিদ্যুৎ কেন্দ্র, স্বর্ণ ব্যবসা, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাকড়া ও কুচের খামার, কোথায় বিনিয়োগ করেননি সাকিব? সাকিবের ব্যবসায়ের আদ্যপান্ত জানতে বের হয়েছিল 21 টেলিভিশন, যাতে দেখা যায় পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তিনি গুটিয়ে নিয়েছেন অধিকাংশ ব্যবসা। ধানমন্ডিতে সাকিব 75 রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় বদলে গেছে রেস্টুরেন্টের নাম, বদলেছে মালিকানাও। কাপ অ্যান্ড কোজি নামে সেই রেস্টুরেন্টের মালিক জানালেন তাদের সাথে সাকিবের নেই কোনো সম্পৃক্ততা। এখানে সাকিবের রেস্টুরেন্ট ছিল ফ্লোর ওনারের কাছ থেকে শুরু করে। আমি ওনাকেও জিজ্ঞেস করছিলাম যে সাকিব চলে গেছে কেন, ওর একটা ভ্যাটের একটা ইস্যু হচ্ছিল। যমুনা ফিউচার পার্কে কসমিক জোভিয়ান নামে চালু করেছিলেন বিলাসবহুল প্রসাধনী পণ্যের দোকান। সরেজমিনে গিয়ে দেখা যায় বদল এসেছে এ প্রতিষ্ঠানের নাম ও মালিকানাতেও। নতুন প্রতিষ্ঠানের নাম এখন কোরিয়ান বিউটি কনসেপ্ট। আমি যতদূর জানি এটা আমাদের 2020 থেকে শুরু, এই তারিখ থেকেই এটা। তার আগেই হয়তো বা সাকিব আল হাসানের ছিল কসমিক জোভিয়ান। চলতি বছরের মার্চেই ঘটা করে নিজের স্পোর্টস ব্র্যান্ড SAH 75 যৌথভাবে যাত্রা শুরু করেছিল ফুটওয়্যার কোম্পানি স্টেপ ফুটওয়্যারের সাথে। যদিও স্টেপ ফুটওয়্যারের কর্মকর্তারা এ নিয়ে কথা বলতে রাজি হননি। এটা বন্ধ করেন। এটা বন্ধ করেন। আমি কথা বলি তারপরে আপনি ভিডিও করেন। এটা অফ করেন। আমি অফিসের সাথে কথা বলি। সাতক্ষীরায় কয়েকজন বন্ধুর সাথে গড়ে তুলেছিলেন সাকিব এগ্রো নামের একটি কাকড়া ও কুচের ফার্ম। অভিযোগ রয়েছে ওই ফার্মের কর্মীদের কয়েক মাসের বকেয়া বেতন পাওনা আছে সাকিবের কাছে। বেতনের দাবিতে এই নিয়ে প্রায় মানববন্ধন করছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। এছাড়া শেয়ার বাজার কেলেঙ্কারি ও ঋণ খেলাপির মতো গুরুতর অভিযোগ সাকিবের বিরুদ্ধে। সাকিব এগ্রোতে বিনিয়োগের জন্য 4.14 কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করায় IFIC ব্যাংক একটি আইনি নোটিশও পাঠিয়েছে সাকিবকে। ক্রিকেটারদের ব্যবসায় জড়ানো কোনো নতুন বিষয় নয়, তবে সেটি অবশ্যই পরিচালনা করতে হয় একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ ব্রেকিং ব্যাডের উদাহরণ দিয়ে যদি বলা হয়, ক্রিকেটার সাকিব যদি হয় ওয়াল্টার হোয়াইট, তবে ব্যবসায়ী সাকিব হবেন ওই চরিত্রেরই খল সংস্করণ হাইজেনবার্গ। মুমসাদ দিনুরি, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি করবে না অন্তর্বর্তী সরকার, ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে প্রধান উপদেষ্টা। রাজধানী উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার। হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, ট্রাইব্যুনালে ভাবলেশহীন হেভিওয়েট আওয়ামী মন্ত্রীরা। প্রধান উপদেষ্টা নির্বাচনের রূপরেখা না দেয়ায় আশাহত বিএনপি, গ্রহণযোগ্য সংস্কারের তাগিদ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।